আজকের বিষয় শক্তি ঘনত্ব এবং কৃতকার্য নির্ণয়। কার জন্য নির্ণয় করব? একটি তারের প্রসারণ ঘটাতে কী পরিমাণ কৃতকার্য হবে সেটা আমরা নির্ণয় করতে চাইছি। অর্থাৎ গুরুত্বপূর্ণ কোশ্চেন, আমরা প্রমাণ করব হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। এটা কার মান হবে? এটা সমান হবে শক্তি ঘনত্ব। তো এটা আমরা নির্ণয় করতে চাইছি আজকে। তো এটা নির্ণয় করবার জন্য সোজা জিনিস, আমরা একটি তার নিতে পারি। ধরে নিচ্ছি সিলিং থেকে একটি তার ঝোলানো আছে। এবার এখানে যদি একটা বস্তু ঝোলানো হয়, এটা কিছু পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি করবে। ধরে নিচ্ছি এর প্রাথমিক দৈর্ঘ্য ছিল এতটা পর্যন্ত, ক্যাপিটাল এল নিচ্ছি, এবং এইখানে ডাব্লু পরিমাণ ওজন ঝোলাতে এর উপর প্রযুক্ত বল হয়ে গেছে এফ ইকুয়ালস টু ডাব্লু, এবং এর দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে স্মল এল পরিমাণ। এবার তাহলে এখানে আমরা নিতে পারি প্রাথমিক দৈর্ঘ্য সমান ক্যাপিটাল এল এবং দৈর্ঘ্য বৃদ্ধি সমান স্মল এল। অর্থাৎ এক্ষেত্রে ইয়ং গুণাঙ্ক হয়ে যাবে ওয়াই ইকুয়ালস টু পীড়ন বাই বিকৃতি হয়। এবার পীড়নের মান হয়ে যাবে এফ বাই এ। ধরে নিচ্ছি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে এ, এবং এক্ষেত্রে বিকৃতি নিতে পারি স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে এখান থেকে আমরা এফ এর মানটা নির্ণয় করব। তাহলে ক্যাপিটাল এফ ইকুয়ালস টু লিখতে পারি ওয়াই স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু এ। এক নম্বর সমীকরণ নিচ্ছি। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করবার বিষয়, যখন টি ইকুয়ালস টু 0 ছিল প্রযুক্ত বল ছিল 0, আবার টি ইকুয়ালস টু টি সময়ে প্রযুক্ত বল হয়েছে এফ পরিমাণ। অর্থাৎ এখানে একটি গড় বলের কনসেপ্ট আসবে। অর্থাৎ নিতে পারি গড় বল, এটাকে যদি আমরা এফ বার দিয়ে দেখাই, এফ বার ইকুয়ালস টু লিখতে পারবো 0 প্লাস এফ বাই 2, আর লেখা যেতে পারে এফ বার ইকুয়ালস টু এফ বাই 2। তাহলে এই তারের ক্ষেত্রে এই গড় বলের অধীনে কৃতকার্য হয়েছে, অর্থাৎ আমরা লিখতে পারবো কৃতকার্য সমান হয় প্রযুক্ত বল বাই সরণ। অর্থাৎ আমরা লিখতে পারবো এফ বার ইন্টু সরণ, এক্ষেত্রে স্মল এল। অর্থাৎ এক্ষেত্রে এফ বার নিতে পারি এফ বাই 2 ইন্টু স্মল এল। তাহলে অ্যারেঞ্জ করব। তাহলে ডাব্লুর যদি কৃতকার্য ধরি, এফ এর মান বসাবো, হাফ রেখে দিচ্ছি, এফ হয়ে যাচ্ছে ওয়াই স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু এ ইন্টু স্মল এল। এটাকে অ্যারেঞ্জ করব। তাহলে এটা হয়ে যাচ্ছে হাফ ইন্টু, যদি এটাকে লিখি ওয়াই স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু, এখানে একটা উপর নিচে আমরা এল গুণ করতে পারি, এখানে একটা এল নিচ্ছি, এটা একটা এল নিচ্ছি। তাহলে এটা চলে যাবে স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু, এইটা পড়ে থাকছে এ ইন্টু এল। তাহলে এইটা চলে আসছে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি ইন্টু আয়তন। কারণ এখানে ওয়াই স্মল এল বাই ক্যাপিটাল এল, এখান থেকে যদি দেখি তাহলে এফ বাই এ ইকুয়ালস টু আসছে ওয়াই স্মল এল বাই ক্যাপিটাল এল, যেটা পীড়ন নির্দেশ করবে, স্মল এল বাই ক্যাপিটাল এল বিকৃতি, এ এল হচ্ছে আয়তন। তাহলে এক্ষেত্রে কৃতকার্য ডাব্লু সমান হয়ে যাবে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি ইন্টু আয়তন। এইবার এখান থেকে আমরা শক্তি ঘনত্বের ক্যালকুলেশনে যেতে পারি। তাহলে শক্তি ঘনত্ব নেব, এটাকে আমরা স্মল ইউ দিয়ে ডিনোট করতে পারি। তাহলে শক্তি ঘনত্ব হচ্ছে স্মল ইউ সমান মোট শক্তি বাই আয়তন, বা আমরা নিতে পারি মোট কৃতকার্য একক আয়তনে। তো সেক্ষেত্রে সেটাকে শক্তি ঘনত্ব বলা হবে। তাহলে এটা যদি আমরা মাত্রা নিই, মাত্রা কত আসবে? স্মল ইউর মাত্রা মোট শক্তি মানে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, আয়তন হচ্ছে এল কিউব। তাহলে এটা হয়ে যাবে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, এবং এর একক আসবে যদি সিজিএস পদ্ধতিতে নেই, এটা হবে আর্ক পার মিটার, সেন্টিমিটার কিউব, এবং যদি এসআইতে নেই এটা হয়ে যাবে জুল পার মিটার কিউব। তাহলে এখানে আমরা যদি ইউটা ক্যালকুলেশন করি, ইউ চলে আসবে ডাব্লু বাই আয়তন, অর্থাৎ এ ইন্টু এল লিখতে পারি। তাহলে এটা মান বসাবো এক নম্বর সমীকরণ থেকে, এ এলটা ডাব্লুর নিচে নামিয়ে দেওয়া হচ্ছে। তাহলে স্মল ইউ ইকুয়ালস টু পাচ্ছি হাফ ইন্টু ওয়াই স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল, আর লেখা যেতে পারে স্মল ইউ ইকুয়ালস টু হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। এটাই হয়ে যাবে
কোনো তারের প্রসারণের ক্ষেত্রে শক্তি ঘনত্বের রাশিমালা, এবং এটা একটি ভালো কোশ্চেন, সেটা হচ্ছে শক্তি ঘনত্ব সমান হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। এটার একটা অল্টারনেটিভ মেথড আছে, অর্থাৎ এটাকে আমরা কলন বিদ্যার সাহায্যে প্রমাণ করতে পারি। তাহলে কলন বিদ্যার সাহায্যে আমাদের হাতে প্রযুক্ত বলের সমীকরণ আছে। প্রযুক্ত বল ছিল ক্যাপিটাল এফ ইকুয়ালস টু ওয়াই এ স্মল এল বাই ক্যাপিটাল এল। এইবার ধরে নিচ্ছি কোনো একটা সময় তারটার দৈর্ঘ্য বৃদ্ধি সমান ডিএল। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কোনো একটা ইনস্ট্যান্টে আমরা নিচ্ছি দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে ডিএল। তাহলে ডিএল বাড়াতে কৃতকার্য যদি ডিডব্লিউ হয়, ডিডব্লিউ ইকুয়ালস টু লেখা যেতে পারে এফ ডট ডিএল। অর এখান থেকে নিতে পারি ইন্টিগ্রেশন করব, ডিডব্লিউ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন এফ ডট ডিএল, লিমিট নিতে পারি 0 টু ডব্লিউ, এটা হয়ে যাবে 0 টু এল। অর অ্যারেঞ্জ করলে এটা ডব্লিউ হয়ে যাবে। এফ এর মান বসাতে পারি ওয়াই এ ক্যাপিটাল এল, ধ্রুবক থাকার জন্য বাইরে স্মল এল ডিএল, ইন্টিগ্রেশন 0 টু এল। তাহলে এটা হয়ে যাবে ওয়াই এ ক্যাপিটাল এল ইন্টু এল স্কোয়ার বাই 2। তাহলে এটাকে যদি অ্যারেঞ্জ করি লিখতে পারবো ডব্লিউ ইকুয়ালস টু হাফ রেখে দিচ্ছি ওয়াই স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু এটার সাথে আমরা উপর নিচে একটা এল গুণ করতে পারি, তাহলে এটা আর একটা থাকবে স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু এ এল। অর্থাৎ পেয়ে যাচ্ছি ডব্লিউ ইকুয়ালস টু হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি ইন্টু আয়তন। অতএব আমরা নিতে পারি শক্তি ঘনত্বের স্মল ইউ ইকুয়ালস টু হয় ডব্লিউ বাই আয়তন। তাহলে এখান থেকে লিখতে পারবো স্মল ইউ ইকুয়ালস টু হাফ ইন্টু ওয়াই স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল ইকুয়ালস টু হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। এটা হয়ে যাবে শক্তি ঘনত্বের রাশিমালা বা সমীকরণ। নেক্সট আমরা নেব বা আলোচনা করব পীড়ন বিকৃতি লেখচিত্র। তাহলে পীড়ন বিকৃতি লেখচিত্র হুকের সূত্র অনুযায়ী প্রথমটা দেখব, তারপর স্থিতিস্থাপক সীমা ছাড়িয়ে সেটা আলোচনা করব। তাহলে ধরে নিচ্ছি এটা মূল বিন্দু, এক্স অক্ষ বরাবর আমরা বিকৃতি নেব এবং ওয়াই অক্ষ বরাবর আমরা পীড়ন নিচ্ছি। তাহলে কোনো একটা ধাতব তারের জন্য যদি আমরা একটি লেখচিত্র নেই, ধরে নিচ্ছি লেখচিত্রটা এইভাবে গেছে, দিয়ে এখানে বেন্ড হয়েছে, বেন্ড হয়ে এইভাবে গিয়ে এইখান পর্যন্ত এসছে। তো এইগুলার নির্দিষ্ট পয়েন্ট নিচ্ছি আমরা, এটা 0 আছে, এই বিন্দুটা যেটা নিচ্ছি অর্থাৎ এটা এ নিচ্ছি, এখানে একটা বিন্দু নিচ্ছি বি, এখানে একটা নেব সি, এই বিন্দুটাকে নিচ্ছি ডি, এখানে ক্যাপিটাল ই এবং এখানে ক্যাপিটাল এফ। এটা মূল বিন্দু ও আছে, এটাকে আমরা ও প্রাইম নিতে পারি। তাহলে প্রথম কথা এখানে ও এ সরলরেখা, প্রতিটা পয়েন্ট ব্যাখ্যা হবে। প্রথম নিচ্ছি ও এ, তাহলে ও এতে দেখা যাচ্ছে যে এটা পীড়ন আর বিকৃতিটা পরস্পর সমানুপাতিক, অর্থাৎ ও থেকে এ পর্যন্ত যে তারটা নিচ্ছি সেটা হয়ে যাবে পূর্ণ স্থিতিস্থাপক। অর্থাৎ প্রযুক্ত বল যদি আমরা সরিয়ে নেই সেক্ষেত্রে বস্তুটা ঠিক আগের অবস্থায় ফিরে আসবে। 2 নাম্বার, তাহলে এই এ যে বিন্দুটা নিচ্ছি এটাকে বলা হবে আনুপাতিক সীমা। মানে অনুপাতটা এই সীমা পর্যন্ত ঠিকঠাকভাবে কাজ করবে। 3 নাম্বার নেব এ থেকে বি পোর্শন। এ থেকে বি পোর্শন, এখানে বলতে পারি পীড়ন আর বিকৃতি বা পীড়ন বাই বিকৃতি অপেক্ষাকৃত কম হয়, অর্থাৎ ধাতুটি হুকের সূত্র মেনে চলে না। এখানে ধাতুটা হুকের সূত্র মানবে না। মানে প্রথমবার এটা ডেভিয়েট করে যাবে সূত্র থেকে। 4 নাম্বার নেব বি বিন্দু। বি বিন্দুটাকে বলা হবে স্থিতিস্থাপক সীমা। নেক্সট আসবো বি থেকে সি অবধি, 5 নাম্বার। তো বি থেকে সি, এখানে পীড়ন বাই বিকৃতি আরও কমতে থাকে আর ধাতুটা ক্রমশ তার স্থিতিস্থাপক ধর্ম হারিয়ে প্লাস্টিক ধর্ম লাভ করে। তাহলে বি থেকে সিতে বলতে পারি প্লাস্টিক ধর্ম লাভ করবে, অর্থাৎ হুকের সূত্র ছাড়িয়ে বস্তুটা যা পরিমাণ বিকৃত হবে তার বেশিরভাগটাই নিজের মধ্যে রেখে দেবে।
নাম্বার এখানে একটি পয়েন্ট এলো সি, সিটাকে বলা হবে নতিবিন্দু বা উচ্চতর নতিবিন্দু। তাহলে দেখা যাচ্ছে এটা শীর্ষমান সিটা। একইভাবে 7 নম্বরে একটি পয়েন্ট আছে যেটা ডি বিন্দুতে আছে, এই ডিটাকে বলা হবে নিম্নতর নতিবিন্দু। এটা যদি সিটা উচ্চতর হয় তারপরেরটা হবে নিম্নতর। তারপরে নেব আমরা ডি থেকে ই অবধি। ডি থেকে ইতে পীড়ন বাই বিকৃতি সবথেকে কম হয় এবং ধাতুটি প্লাস্টিক ধর্মে বর্তমান থাকে। এই অংশে তারটির কোনো কোনো প্রস্থচ্ছেদ অপেক্ষাকৃত বেশি সরু হয়, মানে এইটা আরও বেশি প্লাস্টিক হবে। এক তো প্লাস্টিক ছিল বিসি পর্যন্ত, এইটা কি হবে আরও বেশি প্লাস্টিক হয়ে যাবে। তারপরের পয়েন্ট নেব ক্যাপিটাল ই বিন্দু, একদম মাঝামাঝি ক্যাপিটাল ই বিন্দু আছে, এইটাকে বলা হবে সহনসীমা। মানে সর্বোচ্চ যে পরিমাণ পীড়ন ও সহ্য করতে পারবে সেটাকেই বলা হচ্ছে সহনসীমা। এক্ষেত্রে ই বিন্দুটা হয়ে যাবে সহনসীমা, এবং এক্ষেত্রে পীড়নকে বলা হবে অসহপীড়ন। এই সহনসীমায় যে পীড়নটা কাজ করবে তাকে বলবো আমরা অসহপীড়ন। এর থেকে বেশি পীড়ন এই তারটা বা এই ম্যাটেরিয়ালটা সহ্য করতে পারে না। তারপরের পয়েন্ট নেব ই থেকে এফ অবধি। বলছে এই অংশে তারের বিভিন্ন জায়গার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অত্যন্ত দ্রুত হারে কমতে শুরু করবে, অর্থাৎ এইবার ছিঁড়বার উপক্রম করবে, প্রস্থচ্ছেদ অসম হয়ে যাবে। লাস্ট পয়েন্ট নেব হচ্ছে এফ বিন্দু। এফটা ভাইটাল, এখানে দুর্বল হবে এবং এই এফ বিন্দু থেকে তারটা ছিঁড়ে যাবে। এইভাবে কোনো একটা বস্তুর পীড়ন বাই বিকৃতি লেখচিত্র ব্যাখ্যা করা হয়। এই লেখচিত্রটার গুরুত্ব আছে কারণ এটার উপর ডিপেন্ড করে কোন সিস্টেমের ক্ষেত্রে আমরা কি ম্যাটেরিয়াল ব্যবহার করব, কোথায় লোহা কোথায় ইস্পাত, ছাদ ঢালাইয়ের জন্য স্টিল নেব না ঢালাই লোহা নেব, সেইগুলা এই লেখচিত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে। এই লেখচিত্রের মাধ্যমে বোঝা যাবে কোথায় কোন জিনিসটা ব্যবহার করলে সেটা টেকসই হবে বা বহুদিন পর্যন্ত সেটা ব্যবহারযোগ্য হবে। তো গুরুত্বপূর্ণতার দিক দিয়ে দেখা যায় রেল লাইনের যে লাইনে কি ম্যাটেরিয়াল নেব সেটা ডিপেন্ড করবে এই লেখচিত্রের ওপরে। তো এটাই হচ্ছে এর প্রয়োজনীয়তা।